বেনারস বাঙালির কাছে এক ঐতিহ্য এবং স্থাপত্যের শহর, অনেক পুরনো শহর যেখানে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। এও জানা যায় স্বয়ং মহাদেব এখানে এসে বাস করতেন। বেনারসে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে। বহু প্রাচীনকাল থেকেই এখানে বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যায়। একদিকে যেমন প্রবাহিত হয়ে চলেছে গঙ্গা নদী, ঠিক তার পাড়েই জ্বলছে মণিকর্ণিকা ঘাটের চিতা, যা কখনোই নেভে না। এর আগের পর্বগুলোতে আমরা বেনারসের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছি। কলকাতা থেকে কিভাবে এক রাতে এবং খুব সহজেই পৌঁছানো যায় বেনারস, সেই ঠিকানাও আমরা দিয়েছি। মাত্র 2 দিনের বা 3 দিনের প্ল্যানেতেও ঘুরে আসতে পারেন সম্পূর্ণ বেনারস। বেনারসের নৌকা বিহার থেকে ক্রুজে যাত্রা সমস্ত কিছুই আছে আমাদের আগের পর্বগুলিতে। গঙ্গা আরতি থেকে শুরু করে বিভিন্ন চাট ভাণ্ডারের খোঁজ, তাছাড়াও রয়েছে লস্যি এবং অন্যান্য খাবারের সন্ধান। তাই আগের পর্বগুলো যারা দেখেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। আজকের পর্বে থাকছে বেনারস সহ আশেপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইট সিনগুলো, যেগুলো বেনারস গেলে না দেখলেই নয়। কিন্তু তার মধ্যে থাকছে বেনারস বা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়ত রয়েছে রামনগর ফোর্ট, আর 3 নম্বরে থাকছে সারনাথ স্তূপা। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি গধুলিয়া থেকে। আমরা যাব প্রথম 3টে স্পট মেনলি। সেই 3টে স্পট হচ্ছে BHU, আর তাছাড়াও আছে সারনাথ, আর 3 নম্বর হচ্ছে রামনগর ফোর্ট। তো আমাদের সাথে এই টোটো দাদার যেটা চুক্তি হয়েছে সেটা হচ্ছে আমরা 700 দেবো আর পার্কিংটা দেবো। এ হচ্ছে BHU এর গেট, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। ইউএসের ভিতরে আমরা এখন ঢুকলাম, আর এখানে ক্যাম্পাসটা আমাদের ঘুরে দেখবো ভালো করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে এখানে পড়তে আসে, তো ভালো লাগছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা বেশ সুন্দর। 5 কিলোমিটার এরিয়া জুড়ে এই ক্যাম্পাস, মানে পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম ক্যাম্পাস বলা যেতে পারে। দশরথ ঘাটের ওখানে যেমন একদম কনজেস্টেড, এই দিকগুলো বেশ ফাঁকা ফাঁকা সুন্দর একটা প্ল্যানিং এরিয়া, গাছগাছালিতে ভর্তি। হ্যাঁ, বিভিন্ন রকমের গাছপালা, যেমন আমরা শান্তিনিকেতনে যে টাইপের বেশি গাছ দেখতে পাই। মানে কত দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ এই জায়গায় পড়তে আসে, কত স্টুডেন্ট এই জায়গা থেকে তৈরি হয়েছে। বাহ, সাইকেল ছাড়া কোনো উপায় নেই, এক একটা ডিপার্টমেন্ট এত দূরে দূরে হেঁটে যাওয়া সম্ভব নয়। এদিকে বড় একটা খেলার মাঠ, সে বিশ্বভারতী যেমন প্রাঙ্গণ হয়, এই দেখুন, আমার তো দেখে সেরকমই মনে হচ্ছে। আজ কিন্তু ঠান্ডা এখানে অনেক বেশি আছে। এখনো পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না, 10টা বেরিয়ে গেছে। ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স দেখলাম। সেন্ট্রাল লাইব্রেরি, এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, দারুণ সুন্দর গেট আপ। ও, এইসব জায়গায় বই বসে বসে পড়তে অনেক সুন্দর লাগবে। কিন্তু সকাল 10:08, শ্রী বিশ্বনাথ টেম্পল, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে বিশ্বনাথ টেম্পল।
বিএইচইউ স্টুডেন্ট, বিএইচইউ স্টুডেন্টরা কীরকম ড্রয়িংটা করেছে দেখুন। ওহ, এই যে ফোন নাম্বারটা দেখে রাখুন। ইনস্টাগ্রাম এ আছে এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রয়িংগুলো করছে। ওহো, ওইদিকে কেদারের চিত্রটা দেখুন। ये पिक्चर कितना टाइम लगता है? 10 घंटा, 10 मिनट। प्राइस कितना है? 300। তাদের শিল্পী সত্তা অসম্ভব সুন্দর। আমি আগের দিনও দেখেছি গঙ্গার ঘাটে এরকম অনেকেই আঁকছে বসে বসে, সেরকমই কিছু পিকচার এখানে তৈরি করছে আর কি। পোস্ট কার্ড বিভিন্ন সাইজের, মোটামুটি 300 টাকা থেকে স্টার্ট আর কি। জুতো একমাত্র ওখানে রেখে দিতে হবে, 2 টাকা করে লাগছে বাইরে জুতো রাখার জন্য, মন্দিরের জাস্ট বাদিকেই। আর মোবাইল বা ব্যাগ ক্যামেরা সবই ভেতরে নিয়ে যাওয়ার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। কত বড় বড় সব হস্টেল। রামকৃষ্ণ হস্টেল, ডক্টর সিভি রামন হস্টেল, বিড়লা এসি হস্টেল, বিড়লা হস্টেল। এটা এ থেকে সি, মানে অ্যাকচুয়ালি 3টে এ আছে। এই যে বিড়লা হস্টেল এটা। আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য হলো সেই রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট, এই হচ্ছে মেন গেট ফোর্টে ঢোকার। সামনে দুদিকে দুটো এরকম কামান রাখা আছে। এই হচ্ছে কামান, এদিকে একটা এদিকে একটা। আর এই হচ্ছে ফোর্টের গেট। এখানকার যে মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামটা টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হচ্ছে ফোর্টের ভেতরে। এই মেন গেট দিয়ে আমরা ঢুকলাম রামনগর ফোর্টের। এই যে গেট থেকে ঢুকেই এদিকটা হচ্ছে মিউজিয়াম টিকিট, মানে মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামটা দারুণ সুন্দর ভেতরে। তো এইখানে বড়দের জন্য 80 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা, বাচ্চাদের 20 টাকা টিকিট, মিউজিয়াম টিকিট। এদিকে এন্ট্রি টিকিটটা নিয়ে এখানে এন্ট্রি হবে, কিন্তু ভেতরে আর কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটো অ্যালাউ নেই। এই রামনগর দুর্গটি 1750 সালে কাশীর নরেশ মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন। এটি মূলত বারাণসী বা কাশী থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই সেই যুদ্ধে ব্যবহৃত কামান আজও রয়েছে অক্ষত অবস্থায়। ফোর্টের ভেতরে 3টে কামান আছে, আর বাইরে 2টো কামান। আর এই ফোর্টটা টোটালটাই বালি পাথরে তৈরি, বেলে পাথর, স্যান্ডস্টোন দিয়ে। ম্যাক্সওয়েল 1865 এখানে লেখা আছে। রামনগর দুর্গ বারাণসীতে তুলসী ঘাটের বিপরীতে গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত। এই রামনগর দুর্গের পুরো স্থাপত্য শৈলী মুঘল শৈলীতে নির্মিত। রামনগর ফোর্টের পিছনের দিকের ভিউটা এটা। এই হচ্ছে সেই গঙ্গার ব্রিজটা, যেই ব্রিজ দিয়ে আমরা এলাম। এই হচ্ছে গঙ্গার ঘাট, আর এই ফোর্টের দেওয়াল, মানে এই হচ্ছে দেওয়াল। কত পুরনো দিনের স্ট্রাকচার দেখলেই বোঝা যায়, কারণ এই স্ট্রাকচারগুলো দেখুন এখনও যেমন তৈরি ছিল সেরকমই প্রায় রয়ে গেছে। পিছনের দিকে এটা অসাধারণ কিছু স্থাপত্য। এই ফোর্টের ভেতরে অনেক ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এটি বেনারসের
মহারাজার পৈতৃক বাড়ি বলেও জানা যায়। বারাণসী থেকে প্রায় আধ ঘন্টায় নৌকায় চড়ে এই দুর্গটিতে আসা যায়। এই দুর্গে মহাভারতের লেখক বেদব্যাসকে উৎসর্গ করে একটি মন্দিরও রয়েছে। সাথে হনুমানকেও উৎসর্গ করা একটি জনপ্রিয় মন্দির রয়েছে। কম্পাউন্ডের ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে রাজ পরিবারের সংগ্রহীত জিনিসপত্র প্রদর্শন করে রাখা আছে। আসবাবপত্র, গাড়ি, রাজকীয় পোশাক, সোনা ও রূপার ব্রোকেট, এছাড়াও রয়েছে পালকি, রৌপ্য মুদ্রা, বিভিন্ন রকমের খোদাই করা জিনিসপত্র। এখানে অস্ত্রের মধ্যে রয়েছে বার্মা বা জাপান বা আফ্রিকা থেকে আনা বেশ কিছু তরবারি এবং পুরনো বন্দুক, এবং একটি বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘড়িও রয়েছে, যা মাস, দিন, সময়, চাঁদ, সূর্য এবং এদের অবস্থান সম্পর্কেও জ্যোতির্বিজ্ঞানের বিবরণ দেখায়। সূর্য ঘড়িটি 19 শতকের বারাণসীর এক রাজার দরবারে নির্মিত হয়েছিল। এমনও জানা যায় বেদব্যাস রামনগরে এসে থাকতেন এবং তপস্যাও করেছিলেন। এই দুর্গের দেওয়ালে মহাকাব্য রামায়ণের দৃশ্যও দেখা যায়। যে রাজস্থানের যে ফোর্টগুলো আছে সেরকম রাজস্থানের ফোর্টের সৌন্দর্য এখানে রয়েছে এবং তার ফিলিংস। এই ফোর্টের ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই বা মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই ভিডিওগ্রাফি করতে হচ্ছে। এবং ভেতরে বিভিন্ন রকমের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, যেগুলো তখনকার ব্যবহৃত বিভিন্ন তরবারি, বিভিন্ন রকমের অস্ত্র, রাইফেল, বন্দুক, ছোট বড় বিভিন্ন রকমের কামান, আর তাছাড়াও বিভিন্ন রকমের পোশাক, আর তখনকার যে শিকার করেছেন সেই শিকারের বিভিন্ন রকমের বাঘ, সিংহ, এই সমস্ত চিত্র, মানে তাদের মূর্তি, সিং, হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র, প্রচুর কিছু রয়েছে। টিকিট হচ্ছে মাত্র 80 টাকা বড়দের জন্য, আর ফরেনারদের 200 টাকা, আর বাচ্চাদের জন্য 20 টাকা, 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত। তো অবশ্যই ভেতরটা একবার দেখবেন, দারুণ সুন্দর একটা বিষয়। সেই বিষয়গুলো মানে একদম সেই পুরনো জিনিসপত্রগুলোকে উপলব্ধি করা যাবে এবং নিজের চোখে দেখতে পারবেন। তবে সেগুলো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব নেই, যেহেতু সেখানে ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নেই। এবারের গন্তব্য সারনাথ স্তূপা। এন্ট্রি এক্সিট দুটোই আছে, প্রচণ্ড ভিড় আছে। আমরা চলে এসেছি সারনাথের কাছে এখানে, তো ভেতরে ঢুকবো। সারনাথের টিকিট কাউন্টার, মানে ঢোকার জন্য এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, মোটামুটি বারাণসী টাউন থেকে 10 কিলোমিটার লাগছে, গধুলিয়া থেকে 10 কিলোমিটারেরও বেশি দূরত্ব, 1 ঘন্টারও বেশি সময় লাগছে অটো বা টোটোতে। প্রচণ্ড ঠান্ডা আছে, বেলা 1টা বেজে গেছে, তা সত্ত্বেও কিন্তু কোনো রোদের দেখা নেই, প্রচুর ঠান্ডা। এই হলো সেই সারনাথের ধ্বংসস্তূপ। সারনাথ স্তূপা বেনারস শহর থেকে এই সারনাথের দূরত্ব প্রায় 15 কিলোমিটার মতো। সময় লাগে অটো বা টোটোতে 1 ঘন্টার মতো। টোটাল এই জায়গাটা ঘুরতে গেলে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবেই। টিকিটটা অনলাইন অফলাইন দুভাবেই করা যায়। যেহেতু অফলাইন টিকিট কাউন্টারে ভিড় ছিল, তাই অনলাইন করে নিলাম। অনলাইনে 20 টাকা পার হেড, বাট বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগছে না। অনলাইন বাইরে স্ক্যানার আছে, যে সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সেভাবে স্ক্যানার দেওয়া আছে, ওই স্ক্যানার থেকে স্ক্যান করে টিকিটটা করে নিতে হচ্ছে। আর টিকিটটা গেটে, ওই টিকিটটা গেটে দেখালেই ওরা কিন্তু এন্ট্রি করতে দিচ্ছেন। সারনাথ স্তূপাটি ধামেক নামেও পরিচিত। ধামেক শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ আইনের চিন্তা করা। ওই সেই সাচি স্তূপটা। এই সারনাথের যে বৌদ্ধ স্তূপাটি রয়েছে সেটির উচ্চতা 43 মিটার, দৈর্ঘ্যে এবং প্রস্থে 28 মিটার করে। এটি একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। সারনাথের প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এখানে মনে করা হয় স্বয়ং বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে প্রথম বক্তৃতা প্রচার করেছিলেন এবং সেখানেই 5 জন শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিল। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এবং উত্তরপ্রদেশ সরকারের অধীন। অনেক পুরনো স্ট্রাকচার, তার ধ্বংসাবশেষ এই অবস্থায় রয়েছে।
সারনাথের এই ধামেক স্তূপে গুপ্তযুগের বৈশিষ্ট্যযুক্ত সূক্ষ্ম ফুলের খোদাই করা বিভিন্ন মানুষ এবং পাখির চমৎকার খোদাইকৃত মূর্তিও সেখানে দেখা যায়। এবং সারনাথে গেলে দেখতে পাবেন সেই অশোক স্তম্ভের পিলারগুলি আজও বর্তমান রয়েছে। তবে সেই অশোক পিলারগুলিকে খুব সুন্দরভাবে সংরক্ষিত করেও রাখা হয়েছে। এইখানে মোবাইলের দ্বারা এই স্ক্যানারটি স্ক্যান করলে অশোক পিলারের ইতিহাস জানতে পারা যায়। এছাড়াও রয়েছে ব্রেইল পদ্ধতিতে জানার পদ্ধতি। বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা এই ব্রেইল পদ্ধতিতে পড়েও অশোক পিলারের ইতিহাস জানতে পারেন। এই সেই অশোকান পিলার। এই হচ্ছে মনোলিথিক রেলিং। এই সেই রেলিং, ইতিহাসের পাতায় যেগুলো দীর্ঘদিন ধরে পড়েছি আমরা, আমাদের ভারতের ইতিহাসের এই সারনাথের ধ্বংসস্তূপের কথা বা ধ্বংসাবশেষের কথা কিন্তু লেখা আছে। সেই ইতিহাস আমরা প্রত্যেকেই বইতে পড়েছি, সেটাই আজকে আপনাদের ভিডিও ক্যামেরার মাধ্যমে তুলে দেখাচ্ছি। এ হচ্ছে মূলাগন্ধ কুঠি বিহার। প্রত্যেক জায়গাতেই বেড়াতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে এই অটো বা টোটো বা গাড়িওয়ালাদের টাইমিংটা বেঁধে দেওয়া, এবং এত টাইম শর্ট হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। কোনো জায়গায় এসেই 15 মিনিট 30 মিনিট, তার বেশি সময় নেবেন না, এই রকম হয়ে যায় ব্যাপারটা আর কি। এখনও এই স্ট্রাকচারের গায়ে যে খচিত যে নকশাগুলো, সেই নকশাগুলো কিন্তু এখনও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বিশাল বড় এরিয়া, সেটা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। ধামেক স্তূপের পাশেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন ছবিগুলো প্রদর্শন করে রাখা আছে, কারণ এই স্তূপটি বিভিন্ন সময়ে কীরকম দেখতে ছিল সেই তারই নিদর্শন রূপে এই চিত্রটি এখানে প্রদর্শিত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এটাকে রেনোভেট করে এইভাবে তৈরি করে রাখা আছে এবং সেটাকে সংরক্ষিত করা হয়েছে। সারনাথ থেকে ফিরে এসে আমরা আবার সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে বসে গিয়েছিলাম। বেনারসের দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি কিন্তু কোনোদিনই মিস করা যায় না। রাতের খাবারটা গধুলিয়া চকের কাছে কৃষ্ণা ভোজনালয় থেকে সেরে আমরা যথারীতি রুমে চলে এসেছিলাম, আর এখানেই হয়েছিল সেই দিনের সমাপ্তি। পরের দিনে থাকছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা, এবং লাইনে না দাঁড়িয়ে ফ্রিতে কিভাবে পুজো দেবেন সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকবে। ভিডিওটা দেখতে ভুলবেন না। ধন্যবাদ।